সি ল্যাঙ্গুয়েজে কিভাবে একটি প্রোগ্রাম লিখতে হয়, প্রোগ্রাম কোড লিখতে হয় সেটা আমরা এখন দেখব। যারা কোনোদিন সি কোডে প্রোগ্রাম লেখেন একেবারে নতুন তাদের জন্য এটা। প্রথমে টিসি শর্টকাট থেকে ডাবল ক্লিক করলাম, তারপরে ইগনোর করলাম, করার পরে ফাইল অপশন থেকে নিউয়ে গেলাম। এই পৃষ্ঠাটা সম্পূর্ণ আসছে না, তাই এখানে ক্লিক করে ফুল প্রেস করলাম। আমরা দেখছি আগে থেকে একটা প্রোগ্রাম লেখা ছিল, তো সেটাকে আমরা সিলেক্ট করে এডিট থেকে গিয়ে ক্লিয়ার করলাম। এখন আমরা একটা ক্লিয়ার স্ক্রিন পেলাম। এখন আমরা দেখি যে কিভাবে একটা কোড লেখা যায়। এখন আমরা 2-3 লাইন নিচে আসি। আমরা যাই লিখি সেটা মেইন ফাংশনের মধ্যে লিখতে হবে, অর্থাৎ প্রধান ফাংশনের মধ্যে। লিখলাম MAIN মেইন, তারপরে একটা স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট, তার কিছু নিচে গেলাম, গিয়ে একটা এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই মেইন এর ভিতরে 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেই জায়গাটা, এটা হলো মেইনের বডি। এর ভিতরে যা লেখা হবে সেটা মেইনের বডি আর কি। তো এখন সাধারণত প্রথম প্রোগ্রাম হিসাবে যে কোনো একটা কিছু প্রিন্ট করাকেই করা হয়, যেমন সাধারণত হ্যালো ওয়ার্ল্ড বা এমন যে কোনো কথা প্রিন্ট করা থেকে শেখা হয়। যেমন আমি এখানে বাংলাদেশ কথাটা প্রিন্ট করে প্রথম কোডটা শুরু করছি। তাহলে বাংলাদেশ কথাটা প্রিন্ট করতে হলে আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশন মানে সি প্রোগ্রামের সেই অংশ যেটা একটা নির্দিষ্ট কাজ করে। যেমন কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট এফ এই ফাংশনটা ব্যবহার করতে হয়। PRINT, প্রিন্ট মানে প্রিন্ট করা, আর এফ মানে ফাংশন। লিখে ফাংশন হলো অবশ্যই দুটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, একটা দুটা। যেমন আমরা 9-10-এ অঙ্ক করার সময় দেখেছি যে f(x) এটা হলো একটা ফাংশন। তো ওই ফাংশনের দুটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, সুতরাং ফাংশন হলেই সেটা দুটা ফার্স্ট ব্র্যাকেট থাকে। আচ্ছা, এই ফাংশনের ভিতরে দুটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ডবল কোটেশন চিহ্নের ভিতরে যা লিখবো সেটা প্রিন্ট হয়ে যায়। তো আমরা দুটা ডাবল কোটেশন দিলাম, এর ভিতরে আমরা লিখব বাংলাদেশ, BANGLADESS। আচ্ছা, এখন প্রিন্ট এফ ফাংশন দুটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লেখা হয় সেটাই প্রিন্ট হয়। আমরা যেমন একটা বাংলা বাক্যর শেষে দাড়ি দিতে হয়, তেমনি প্রোগ্রামের ক্ষেত্রে এটা একটি স্টেটমেন্ট, এটা শেষে মানে সেমিকলন দিতে হবে। এখানে তো দাড়ি দেওয়ার কোনো উপায় নেই, ইংরেজিতে সেমিকলন, এই প্রোগ্রামের ক্ষেত্রে সেমিকলন দিতে হয়। এখন একটা ফাংশন ব্যবহার করলে ওই ফাংশনের প্রোটোটাইপ এবং ফাংশনের ডেফিনেশন উল্লেখ করতে হয়। প্রোটোটাইপ মানে হলো ফাংশনের নামটা, সেটা কি টাইপ ডাটা রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসাবে কি টাইপ ডাটা নিতে পারে। এগুলো আমরা পরে আরো ভালো করে জানবো। আপাতত জানি যে প্রিন্টএফ এই ফাংশনের আর্গুমেন্ট এবং তার ডেফিনেশন লিখতে হলে আমাদেরকে অনেক কিছু লিখতে হবে, কিন্তু এই কাজটা আমরা সহজে করতে পারি যে এই ফাংশনের ডেফিনেশন এবং প্রোটোটাইপ অলরেডি কম্পাইলারের মধ্যে দেওয়া আছে। তো একটা হেডার ফাইলের ভেতরে এগুলো দেওয়া আছে, সেই হেডার ফাইলটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে আর ডেফিনেশন এবং প্রোটোটাইপ লিখতে হবে না। তাহলে প্রিন্টএফ ফাংশনের হেডার ফাইলটা কি সেটা আমরা জানতে পারবো। পি এর নিচে কার্সর এনে অল্টার F1, তবে যদি কম্পাইলার অল্টার F1 এ না আসতে পারে তাহলে আমরা কন্ট্রোল F1 দেব, কন্ট্রোল F1। তাহলে আমরা দেখলাম প্রিন্টএফ ফাংশনের জন্য দ্বিতীয় যেটা সেটা stdio.h, এই হেডার ফাইলের ভেতরে এই প্রিন্টএফ ফাংশনের প্রোটোটাইপ এবং ডেফিনেশন লেখা আছে। তো আমাদেরকে সেটা ইনক্লুড করতে হবে এর হেডার ফাইলটাকে। তাহলে প্রথমে লিখতে হবে হ্যাশ, তারপর লিখতে হবে ইনক্লুড CLUDE, তারপরে লেস দেন এবং গ্রেটার দেন এই চিহ্নটার দিতে হবে এবং এই চিহ্নর মাঝে ওই হেডার ফাইলটাকে দিতে হবে। প্রিন্টএফ ফাংশনের হেডার ফাইল হলো stdio.h। তার আমরা সেটা এখন লিখি
এসটিডি, এসটিডি মানে হলো স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, ডট এইচ হেডার ফাইলের প্রথম অক্ষর এইচ, এই জন্য এখানে লিখতে হয় ডট এইচ। এখন প্রিন্টএফ ফাংশনের প্রোটোটাইপ আর ডেফিনেশন লেখার কাজ শেষ হয়ে গেল, শুধুমাত্র এখানে স্টেডিও ডট এইচ এই হেডার ফাইলটাকে ইনক্লুড করার ফলে আমাদের আর এখন প্রোটোটাইপ আর হেডার ফাইল, প্রোটোটাইপ আর ডেফিনেশন লিখতে হবে না। এখন যদি আমি প্রোগ্রামটা কম্পাইল করি, অর্থাৎ এটাকে যদি মানে এই লেখাগুলোকে যদি মেশিনের ভাষায় অর্থাৎ 0-1-এ প্রকাশ করার জন্য কাজটা অলরেডি কম্পাইলারই করবে, শুধু আমাকে এই কম্পাইল অপশনে গিয়ে কম্পাইল করতে হবে। তাহলে এই কোডে কোনো ভুল আছে কিনা অথবা কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা দেখা যাবে। যে আমি এখানে কম্পাইল করি, দেখাচ্ছে কি ওয়ার্নিং 1, মানে আমার একটা কোনো ত্রুটি হয়েছে। আমরা দেখি বাইরে ক্লিক করলে লেখা আসছে যে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। এখন কোনো ফাংশন লিখতে হলে প্রথমেই সেটা কি টাইপ ডাটা রিটার্ন করে সেটা আমাকে বলে দিতে হয়, কারণ ইন্টিজার টাইপ ডাটা 2 বাইট জায়গা নেয় মেমোরিতে, ক্যারেক্টার টাইপ ডাটা 1 বাইট নেয়, ফ্লোটিং টাইপ ডাটা 4 বাইট নেয় সাধারণত। তাহলে আগের থেকে যদি কম্পাইলারকে না বলা হয় যেটা কোন টাইপ ডাটা রিটার্ন করবে, তাহলে কম্পাইলার আগের থেকে এটা বুঝতে পারে না যে ফাংশনের জন্য কতখানি জায়গা মেমোরিতে রাখতে হবে। এই জন্য আগের থেকে বলে দিতে হবে যে এই ফাংশনটা কি টাইপ ডাটা রিটার্ন করবে। তবে মেইন ফাংশনটা ইন্টিজার টাইপ ডাটা রিটার্ন করে, ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, সেজন্য লিখতে হবে INT। তো যেহেতু ইন্টিজার টাইপ ডাটা রিটার্ন করে, তাহলে আমাকে একটা ইন্টিজার টাইপ ডাটা সবার শেষে লিখতে হবে রিটার্নে, RETURN, রিটার্ন একটা স্পেস দিলাম, দিয়ে একটা পূর্ণ সংখ্যা হতে পারে 5, হতে পারে 8, হতে পারে 292, কিন্তু সাধারণত 0 ব্যবহার করে, আমিও 0 ব্যবহার করলাম। দিয়ে এই স্টেটমেন্টের শেষেও সেমিকলন দিতে হবে, প্রত্যেক স্টেটমেন্টের শেষেই সেমিকলন দিতে হয়। এখন আবার কম্পাইল করি, ওয়ার্নিং 0, এরর্স 0। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে আউটপুট আসার কথা ছিল বাংলাদেশ, আউটপুট এসেছে অলরেডি, কিন্তু হয়েছে কি খুব দ্রুত এই আউটপুটটা স্ক্রিন থেকে চলে যায়, আউটপুটটা স্থায়ী হয় না, মানে খুব দ্রুত এসে চলে যায়। এখন আমি যে আউটপুটটা দেখতে চাই, তাহলে আমাকে অল্টার F5 টিপতে হবে, অল্টার F5 বাংলাদেশ। এখন আমি যদি চাই যে প্রোগ্রামটা রান করার পর আউটপুট স্ক্রিনে দেরি করুক বা অপেক্ষা করুক, তাহলে আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। মাঝখানে লিখি, এটা রিটার্নের আগে লিখতে হবে, কারণ রিটার্ন হলো কোনো ফাংশনের শেষ একেবারে স্টেটমেন্ট। এর আগে লিখতে হবে GETCH, গেট ch। এটা যেহেতু একটা ফাংশন, তাই দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, স্টেটমেন্ট শেষ সেমিকলন। এখানে গেট মানে হলো পাওয়া, আর ch মানে হলো ক্যারেক্টার, ক্যারেক্টারের প্রথম দুটো অক্ষর ch। গেট ch মানে একটা ক্যারেক্টার পাওয়া, যতক্ষণ আমরা একটা ক্যারেক্টার প্রেস না করব ততক্ষণ এই প্রোগ্রামের আউটপুট স্ক্রিনে দেরি করবে। যেহেতু এটা একটা ফাংশন, সুতরাং এই ফাংশনের প্রোটোটাইপ এবং ডেফিনেশন আমাদেরকে উল্লেখ করতে হবে, কিন্তু যেহেতু এটা বিল্ট ইন ফাংশন অর্থাৎ বা লাইব্রেরি ফাংশন, অর্থাৎ এর ডেফিনেশন এবং প্রোটোটাইপ আগে থেকেই কম্পাইলারে লেখা আছে। তো আমরা শুধু যেখানে লেখা আছে, যে হেডার ফাইলের ভিতর লেখা আছে, সেটা যদি শুধু ইনক্লুড করে দিই, তাহলে আমাকে আর প্রোটোটাইপ আর ওই ডেফিনেশন উল্লেখ করতে হবে না। এখন আমি দেখি গেট ch এর, ধরে আমি গেট ch এর জানি না, হেডার ফাইল জানি না, তাহলে জি এর নিচে অর্থাৎ প্রথম অক্ষরের নিচে কার্সর এনে কন্ট্রোল F1 টিপলাম, তাহলে দেখা যাচ্ছে যে গেট ch এটা conio.h এই হেডার ফাইলের ভেতরে আছে। তাহলে আমি এটাকে ইনক্লুড করতে হবে হ্যাশ ইন
ইনক্লুড, এখন লেস দেন গ্রেটার দেন চিহ্নের মধ্যে লিখতে হবে CONIO ডট এইচ, যেহেতু হেডার ফাইল সেজন্য ডট এইচ লিখতে হয়। এখন যদি আমি প্রোগ্রামটাকে কম্পাইল করি তাহলে দেখলাম ওয়ার্নিং 0 এরর 0। এখন রান করি, বাংলাদেশ আউটপুট এসেছে, কিন্তু আমার কথা ছিল শুধু একবার বাংলাদেশ আউটপুট আসবে, কিন্তু এখানে বাংলাদেশ আউটপুট আসছে দুইবার। আমি যদি আবার একবার রান করি তাহলে আবার বাংলাদেশ আউটপুট থাকবে। দেখি রান করে, আবার বাংলাদেশ এটা আসছে। এখন আমি কিবোর্ডের যে কোনো কি প্রেস করলে, অর্থাৎ যে কোনো একটা অক্ষর বা সংখ্যা বা যে কোনো একটা ক্যারেক্টার প্রেস করলেই এই কোডে ফিরে আসবে। যেমন আমি যে কোনো একটা ক্যারেক্টার কে এটাকে প্রেস করলাম, তাহলে কোডে ফিরে আসলো। গেট সিএস এর কাজই এটা, যে কোনো একটা ক্যারেক্টার সে গেট বা চায়, মানে সেই ক্যারেক্টারটা পাইলেই সে পরবর্তী কাজটা করে। গেট সিএস সম্পর্কে আমরা পরে আরও জানতে পারবো। এখন এই আউটপুট যাতে শুধুমাত্র একবার আসে, অর্থাৎ আগের আউটপুটগুলো মুছে যায়, সেই জন্য আমাদেরকে ক্লিয়ার স্ক্রিন এই ফাংশনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা সবার আগে মেইন ফাংশনে বডির ভিতর সবার আগে উল্লেখ করতে হবে CLRSCR। এই ফাংশন শেষ, সেজন্য একটা সেমিকোলন দিলাম। ক্লিয়ার CLR মানে হলো ক্লিয়ার, আর SCR মানে হলো স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। তো এই ফাংশনের প্রোটোটাইপার হেডার ফাইল আছে conio.h, কন্ট্রোল F1 দিই, conio.h এই হেডার ফাইলের মধ্যে। যেহেতু একবার conio.h লেখা হয়েছে, তাই আমাদেরকে আর conio.h ইনক্লুড করতে হবে না, একবার ইনক্লুড করা থাকলেই হলো। এখন যদি আমরা কম্পাইল করি, ওয়ার্নিং 0 এরর 0, এখন যদি রান করি তাহলে আগের সব আউটপুট মুছে শুধুমাত্র বাংলাদেশ এই কথাটা আউটপুট থাকবে। ক্লাসে যেমন গণিত শিক্ষক গণিত ক্লাস নেওয়ার পরে ইংরেজি শিক্ষক আসলে ব্ল্যাকবোর্ডে সব লেখা পরিষ্কার করে ক্লিয়ার করে তারপরে লিখতে হয় ইংরেজি, সেরকম আগের প্রোগ্রামের সব আউটপুট মুছে পরে শুধুমাত্র যেটা প্রিন্ট করা হচ্ছে সেটা যদি আমরা আউটপুট দেখতে চাই, তাহলে প্রথমেই ক্লিয়ার স্ক্রিন এই ফাংশনটা ব্যবহার করতে হবে, CLRSCR। তো এখন আমরা প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখব শুধুমাত্র বাংলাদেশ এই কথাটা প্রিন্ট আসছে, আগের কোনো আউটপুট নেই। এখন যদি আমরা আবার রান করে দেখি, বাংলাদেশ কথাটা একদম কোণার বাম দিকে দেখা যাচ্ছে। এই কথাটা যদি আমরা একটু পাশে সরাতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি, প্রিন্ট এফ এই ফাংশনের মধ্যে বাংলাদেশকে প্রথম ডবল কোটেশন থেকে একটু দূরে সরিয়ে দিতে হবে। দিলাম, তাহলে আউটপুটটাও একটু বাম কোণা থেকে একটু দূরে সরে যাবে। রান করি, বাংলাদেশ একটু দূরে সরে গিয়েছে, ফাঁকা হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা নিচের লাইনে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে একটা বাংলাদেশ কথার আগে একটা \n দেব। এই চিহ্নটাকে বলে স্ল্যাশ, আর এই চিহ্নটাকে বলে ব্যাকস্ল্যাশ, অর্থাৎ তার উল্টো। তো \n দিলে বোঝায় নিউ লাইন, অর্থাৎ বাংলাদেশ কথাটা নিউ লাইনে প্রিন্ট হবে। এখন যদি আমরা রান করি তাহলে দেখলাম বাংলাদেশ কথাটা এক লাইন নিচে প্রিন্ট হয়েছে। এখন যদি আমি 3টা নিউ লাইন দিই তাহলে 3 লাইন নিচে বাংলাদেশ প্রিন্ট হবে। রান, এই যে বাংলাদেশ 3 লাইন নিচে প্রিন্ট হয়েছে। তো এভাবে আমরা একটা প্রোগ্রাম করতে পারি। এখানে উল্লেখ হলো যে মেইনের আগে আমরা ইন্টিজার ঘোষণা করছি। মেইনের আগে যদি কিছু ঘোষণা না করা হয় তাহলে কম্পাইলার বুঝে নেয় এটা ইন্টিজার টাইপ ডাটা রিটার্ন করবে, এতে কোনো সমস্যা নেই, কম্পাইলার কোনো ওয়ার্নিং বা এরর দেখাবে না। কম্পাইল করলে 0 ওয়ার্নিং 0 এরর, রান করলাম, বাংলাদেশ কথাটা ঠিকই প্রিন্ট হয়েছে। তাহলে আমরা দেখলাম যে একটা কোড কীভাবে এখানে লিখতে হয়। এখানে উল্লেখ্য যে অনেক বইয়ে বা উদাহরণে দেখি কি আমরা যে ভয়েড দেয়, মেইনের আগে ভয়েড লেখে, কিন্তু কথা হলো কি যে মেইনের
ডাটা রিটার্ন ডাটা টাইপ হলো ইন্টিজার, সুতরাং এর আগে ভয়েড কথাটা ব্যবহার করাটা ঠিক না। অনেক কম্পাইলার এটাকে ইরর ধরতে পারে বা এটা আসলে মানে যুক্তিসঙ্গত না, সেজন্য আমরা ভয়েড লিখবো না, শুধু মেইন লিখলেই চলবে। কারণ শুধু মেইন লিখলে কম্পাইলার বুঝবে যে এর আগে ইন্টিজার ডাটা টাইপ রিটার্ন ডাটা টাইপ আছে। আরেকটা কথা হলো কি যে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কনেও ডট এইচ, এগুলো কিন্তু সবার আগে লিখতে হবে। কারণ প্রোটোটাইপ আর ডেফিনেশন এগুলোর ভিতরে আছে, এই হেডার ফাইলগুলোর ভিতরে আছে, এগুলো সবার আগে উল্লেখ করে পরবর্তীতে এগুলোর ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা বুঝলাম যে একটি প্রোগ্রামের কোড, সি প্রোগ্রামের কোড কিভাবে লেখে। ধন্যবাদ সবাইকে।